স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ের রানিং স্টাফরা। রাত 12টার পর থেকে সারা দেশে বন্ধ ট্রেন চলাচলেতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাতেও কোনো সমাধান আসেনি এখন পর্যন্ত। কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অটল রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে, বাকি দাবির বিষয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা ফাজুল কবির খান। মঙ্গলবার সকালে কমলপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো, জিনিসটা বুঝতে হবে এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক এবং আরো যুক্ত হবেন আমাদের সাথে মাহফুজা বৃষ্টি। আমরা শুরুতে একটু ইকবাল অনিকের কাছে যেতে চাই। ইকবাল, উপদেষ্টা সেখানে গেছেন, তাদের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন সব দাবি আসলে আপাতত মানা সম্ভব না, কিন্তু তারা বসতে চান, সরকার তৈরি আছেন। এই অবস্থায় সেখানে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন যারা আন্দোলন আছেন তাদের? হিমাদ্রি, আপনি যে রেল শ্রমিকদের যে ধর্মঘটটি চলছে এটি কিন্তু গতকাল রাত 12টা থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু রেল সচিব এবং উপদেষ্টা এবং রেলের যে মহাপরিচালক তারা কিন্তু এখন রেলের যে শ্রমিক ইউনিয়ন আছে তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন। বৈঠকটি কিন্তু এখন চলমান রয়েছে এবং সকাল থেকে কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় কিন্তু যে যাত্রীরা ছিলেন তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন এবং তাদের এই ভোগান্তি লাঘবের জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ বিআরটিসি বাস বা অন্য কোনো বাসের যে সুবিধাগুলো রয়েছে সেটিতে কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থাটি করে দিয়েছেন এবং দিনাজপুর থেকে কয়েকটি ট্রেন কিন্তু গতকাল রাতে ছেড়ে এসেছে। তার মধ্যে একটি ট্রেন কিন্তু আজকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছিয়েছে এবং বাকি ট্রেনগুলোও কিন্তু পথে রয়েছে এবং কর্মবিরতির যে তাদের যে মাইলেজ বৈষম্য যে নিরসন সেটি কিন্তু 2021 সালে সরকারের পক্ষ থেকে কিন্তু এটি বাতিল করা হয়। পরবর্তীতে কিন্তু তারা আন্দোলন করে সেই সুবিধাটা কিন্তু 2022 সালে পুনরায় চালু করে। এই বছরের 23শে জানুয়ারি কিন্তু আরও একটি রেল মন্ত্রণালয় থেকে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কিন্তু বলা হয় যে রেল এস্টাবলিশমেন্ট কোড অনুযায়ী রেলের যে রানিং অ্যাওয়ারনেস আছে প্রাপ্য হবেন, কিন্তু যে চলন্ত ট্রেনের যে মাইলেজ যে সুবিধাটাই রয়েছে সেটিতে কিন্তু অন্য কোনো ভাতা পাবেন না। তারা শুধু তাদের যে ন্যায্য প্রাপ্য বা মূল বেতনের থেকে বেশি কোনো কিছু পাবেন না, যেটাকে বলা হচ্ছে আপনার যে তারা বাড়তি যে ভাতাটা যেটা ওভারটাইম বলে সেই ভাতাটি কিন্তু পাবেন না। তারই প্রেক্ষিতে কিন্তু সেই যে নতুন প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে কিন্তু তারা এই ধর্মঘট ডেকেছে। এখন পর্যন্ত কিন্তু তাদের ধর্মঘটটি চলছে। এখন একটি মিটিং চলছে, মিটিংটি শেষ হলে কিন্তু আমরা জানতে পারবো যে তাদের এই ধর্মঘট তুলে নেবে কি না এবং ধর্মঘটের তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেটি কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে। তো হিমাদ্রি, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ইকবাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যেতে চাই, মাহফুজা বৃষ্টি আছেন। বৃষ্টি, জানাবেন সেখানে কিন্তু 106টি আন্তনগর ট্রেনের মধ্যে প্রায় 75,000 যাত্রী পারাপার করা হয়। এত সংখ্যক যাত্রীর জন্য বিআরটিসির বাসের যে সেবাটা দেওয়া হয়েছে সেটি আসলে কতটুকু যৌক্তিক? ধন্যবাদ হিমাদ্রি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিআরটিসি কর্তৃপক্ষের সাথে। কথা বলার পরে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যাত্রী চাহিদা অনুযায়ী কিন্তু তারা বাস নামাবেন, তাদের পর্যাপ্ত বাস রয়েছেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখছেন যে রাজশাহীর বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এরই মধ্যে সকাল থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গন্তব্যে কিন্তু বাস যাচ্ছিল। এখন পর্যন্ত কমলাপুর থেকে 9টি বাস ছেড়ে গিয়েছে। এটি যদি যায় তাহলে 10টি বাস হবে, আর বিমানবন্দর থেকে কিন্তু 11টি
11টি বাস ছেড়ে গিয়েছে, আমরা বিআরটিসির মাধ্যমে খবর পেয়েছি। আমরা একটু কথা বলি, এখানে যারা আছেন যাত্রীদের সাথে যদি একটু কথা বলতে চাই, তাহলে হচ্ছে যে আমরা একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি যে আপনার টিকিট কি আগে কাটা ছিল, কখন আসবেন? আমার টিকিট কাটা ছিল 22 তারিখে, আমি আসছি হচ্ছে 12টার দিকে। তারপরে আসার পরে শুনলাম যে হচ্ছে ট্রেন চলবে না। বাস ট্রেনের বদলে বাসে যাচ্ছেন, কেমন মনে হচ্ছে সেবা? দর্শক, কমলাপুর থেকে সহকর্মী মাহফুজা বৃষ্টি জানাচ্ছিলেন কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ 2 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রতিনিধি দলকে তিনি জানিয়েছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নেওয়া হবে, তবে সংস্কারের জন্য সময় কম হচ্ছে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত হয়েছে তারা। আমাদের ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো, সেটার টাইমলাইন কীরকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আর জানতে চেয়েছে ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সেখানে শিক্ষার্থীদের অবস্থান কেমন দেখছেন? এ বিষয়ে সেখানে শিক্ষকদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? হিমাদ্রি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আমি যদি একটু ক্যামেরা চোখ দিয়ে আপনাকে দেখাই যে এই হচ্ছে সেই শাটডাউনের লোগোটি, এবং যেখানে আপনি দেখতেই পাচ্ছেন শাটডাউন তিতুমির, এবং নিম্নে রয়েছে যে তিতুমির ঐক্যের আয়োজনে কিন্তু এই শাটডাউনটি হয়েছে, এবং তারা তালা লাগিয়ে দিয়েছেন, সেখানে লাল টেপও মোড়া আছে। এবং এ বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমার সাথে রয়েছে তিতুমির ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, যিনি গণিত বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। আমিনুল, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের 24 ঘন্টার যে আলটিমেটাম তো চলমান রয়েছে, সেই আলটিমেটাম শেষ হওয়ার আগেই আপনারা এই শাটডাউনে আসলেন, কেন আসলেন? আচ্ছা, আপনি যেটা মনে হয় 24 ঘন্টার কথা বলতেছেন, সেটা হচ্ছে ডাবির যে প্রভিসি, তিনি যে হচ্ছে অন্যান্য কলেজের শিক্ষার্থীর সঙ্গে যে অশোভন আচরণ করছেন, তার এই অশোভন আচরণের প্রতিবাদে আমরা হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ডাবির প্রভিসিকে পদত্যাগ করতে হবে এবং অধিভুক্তি বাতিল করতে হবে। সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এবং আজকে যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পাচ্ছেন শাটডাউন, সেটি হচ্ছে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে। এবং তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতেই আজকে এই শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমাদের 2টি যে দাবি, প্রথম দাবিটি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এবং না দেওয়া পর্যন্ত হচ্ছে শাটডাউন চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। হিমাদ্রি, এই বিষয়ে আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, রায়হানও গণিত বিভাগের শিক্ষার্থী। রায়হান, এই শাটডাউনের শেষ পর্যায়ে আপনারা আসলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন কিনা, কিংবা কখন আগে করবেন? আচ্ছা, আমরা সরকারকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, এবং গতকাল আমরা প্রেস ব্রিফিং করেছি। তিতুমির ঐক্যের পেজে আমাদের প্রেস ব্রিফিংয়ের প্রেস রিলিজটা দেওয়া হয়েছে। তখন থেকে কিন্তু 48 ঘন্টা শুরু হয়ে গেছে আমাদের যে ক্লোজ ডাউন তিতুমির। তো এখন আমাদের আগামীকাল পর্যন্ত সময় আছে, এবং এই ক্লোজ ডাউনটা চলতে থাকবে, এটা চলমান, এটা অনির্দিষ্টকালের জন্য। তো সরকার যদি 48 ঘন্টার মধ্যে আমাদের অ্যাপ্রোচ না করে, আমাদের দাবিগুলো মেনে না নেয়, সেক্ষেত্রে আমরা 30 তারিখ থেকে ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড টু মহাখালী, যেটা 18 নভেম্বর আমরা করেছিলাম, সেই রকম আন্দোলনের দিকে আমরা যেতে পারি। কারণ আমাদের এখন এমন একটা অবস্থা হয়েছে, আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, বলতে পারেন এটা একটা পুলসিরাত। সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়, পেছনে মৃত্যু, এর বাইরে আর কোনো কথা নেই। তিতুমির বিশ্ববিদ্যালয় দিতেই হবে। যেমনটি শুনছিলেন হিমাদ্রি, এই বিষয়ে আপনি জানতে চেয়েছিলেন শিক্ষকদের সাথে কথা হয়েছে কিনা। না, এই বিষয়ে এখন পর্যন্ত শিক্ষকদের কোনো বক্তব্য আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের কথা শুনলেন যারা এই আন্দোলনে নেমেছেন, এবং তারা বলছেন যে হয় তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে, আর না হলে এই শাটডাউন থেকে তারা সরে আসবেন না। এই ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রাজিল। বিএনপি নেতাদের সাথে বৈঠকে কথা বলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 জন নেতা অংশ নেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ভবিষ্যতে বাংলাদেশ ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত ও ক্রিয়াশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকাল থেকে শাহবাগের চারুকলা অনুষদের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এদেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। 2023 সালের জন্য ডিপ্লোম্যাটিক এক্সিলেন্ট পুরস্কার পেলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান। দ্বিপাক্ষিক কূটনীতিতে অবদানের জন্য এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার আবেগের জায়গা। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের স্মারক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশে ফিরে গিয়ে রাষ্ট্রদূতকে বাংলাদেশের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। জবাবে আবেগাপ্লুত রাষ্ট্রদূত জানান, তিনি দেশে ফিরে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন। 5 বছরে বাংলাদেশের 22 লাখ শ্রমিক গেছেন সৌদি আরব বলেও জানান রাষ্ট্রদূত। সংবাদ এই ছিল, এখনকার মতো সঙ্গে থাকুন।